শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, my friends. Hoping I am audible and visible. আজকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজির জন্মদিন। এই উপলক্ষে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাষ্ট্র নেতারা সারাদিন ব্যাপী শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। আমি তার আরও সুদীর্ঘ কর্মময় জীবন কামনা করে একটু কথা বলছি। আমার স্মরণে যতটুকু আছে ভারতবর্ষের পলিটিক্সের যত প্রধানমন্ত্রী এসছেন, এত আক্রমণ কাউকে সহ্য করতে হয়নি। এত আক্রমণ, প্রতিপক্ষের এত আক্রমণ, অথচ এই দামোদর নারায়ণ মোদীজির, am I audible? এর আগে ন্যাচারালি কম্প্যারিজনটা টানলে বোঝা যাবে যে আগের প্রাইম মিনিস্টার্সরা তারা কি করেছে এবং তাদের রিলেটিভসদের জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে, ইনি কি করেছেন, একটা কম্প্যারিজন করলেই বোঝা যাবে। আমি একটু, কারণ পৃথিবীতে কে কতখানি বড় মহান, কে কত বড় ত্যাগী, এটা তো অ্যাবসলিউট অ্যাবস্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজে কথা বলে হয় না। এটা সহজ হচ্ছে কম্প্যারিজনটা না। আমি আজকে মোটামুটি ইন্ডিয়ার সব কাগজেই এই ইস্যুতে, দামোদরজির এই 75th জন্মদিনের ইস্যুতে সব কাগজেই কিছু না কিছু আর্টিকেল আছে। সবগুলো পড়ে উঠতে পারিনি। দেখলাম স্টেটসম্যানসের মতো একটা কাগজ, যারা মোটামুটি বিজেপি বিদ্বেষী, মোদি বিদ্বেষী, তাদের কাছেও একটা পার্সপেক্টিভ, একটা বড় আর্টিকেল আছে, সেলিব্রেটিং এ লিডার হু হ্যাজ ট্রান্সফর্মড ইন্ডিয়াজ ডেস্টিনি। আজকে আরেকটা, যেমন আজকে যুগ সংখ্যে একটা আর্টিকেল আছে, মোদি ট্রাম্পের মাইন্ড গেমে ভারতের জয় নিশ্চিত। আমি এগুলোকে একটু করে কোট করব। তার আগে আমি একটা একটা জেনারেল ডিসকাশনে যাব আজকে, কারণ হোয়ার হি ইজ ডিফারেন্ট ফ্রম আদার প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া, হোয়ার হি ইজ ইউনিক। আমি প্রথমেই বলে রাখি একটা জিনিস, প্রথমেই আসি, খণ্ডিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আগে আমি রিলেটিভসদের জন্য কে কি করেছে এটা বলে আমি তারপরে আসব। তিনি কিন্তু ভারতের কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে জনগণের প্রতিনিধিদের যারা প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী নন, উনি ব্যাকডোর থেকে আসা মুখ্যমন্ত্রী। রিপ্রেজেন্টেটিভরা নেহরুকে পিএম চায়নি, চেয়েছিল প্যাটেলকে। উনি ব্যাকডোর প্রাইম মিনিস্টার বাই ম্যানিপুলেশন, ব্রিটিশের পছন্দের, গান্ধীর পছন্দের। সে সময় প্যাটেল সব থেকে বেশি ভোটটা পেয়েছিল, কিন্তু প্যাটেল এত গান্ধী ভক্ত, গান্ধীর কথায় উনি ছেড়ে দিলেন। নেহরু ক্ষমতায় এসে
ভারতবর্ষের আপনার পার্টিশন ক্ষমতায় থেকে করাপশন করা, হি ইজ দ্য ফাউন্টেন হেড অফ ফিনান্সিয়াল অ্যান্ড পলিটিক্যাল করাপশনস অফ ইন্ডিয়া। হি ইজ দ্য ফাউন্টেন হেড। তার মেয়েকে রাজনীতি তুলেছেন, একদম প্রথমে কংগ্রেস অল ইন্ডিয়া সেক্রেটারি করেছেন, তারপর প্রেসিডেন্ট বানিয়েছেন, পরে তাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে গেছেন। এরকম জিনিস আর কোনো পিএম করেননি। শাস্ত্রীজির মৃত্যু, অকাল মৃত্যু দুর্ভাগ্যজনক। তার মতো সৎ প্রাইম মিনিস্টার্স সম্ভবত অনেস্টির দিক থেকে, যদি ফিনান্সিয়াল অনেস্টি বলা হয় তাহলে অনেস্টির দিক থেকে শাস্ত্রীজি, চরণ সিং, আর তারপরে প্রধানমন্ত্রী মোদি, ইন ফিনান্সিয়াল অনেস্টি। শাস্ত্রীজি তো তার দুই ছেলে কংগ্রেসের সেক্রেটারি হয়েছিল, পরে তাদের একজন বিজেপিতে চলে জয়েন করেছিল। তারা তাদের নিজেদের যোগ্যতায়, তারা কখনো পার্টির হেলম অব দি মাথায় উঠে পড়েনি, এবং তাদের সেই রাজনীতির জন্য শাস্ত্রীজি কখনো সাহায্য করেননি। শাস্ত্রীজির দয়ায় তারা রাজনীতির নেতা হননি, হাতে করে তাদের পলিটিক্যাল ক্যারিয়ার তৈরি করে দেননি। তারপরে ইন্দিরা গান্ধী আরেকজন, তিনি হি ওয়াজ করাপ্টেড, নো ডাউট পলিটিক্যালি করাপ্টেড, এবং তার নিজের দুই ছেলেকেও রাজনীতিতে, বড় ছেলে রাজনীতিতে আসতে চায়নি, ছোট ছেলে রাজনীতি করেছে, এবং সঞ্জয়ের রাজনীতিতে উত্থানটা তার মায়ের প্রশ্রয়েই, বাবার মতো তিনি করাপ্টেড। ব্যাংক জাতীয়করণ করার মধ্য দিয়ে তিনি প্রভূত টাকা লুণ্ঠন করেছেন ব্যক্তিগত পলিটিক্যাল পার্টির জন্য এবং পলিটিক্যাল পার্টির জন্য। ট্রাঙ্ক ভর্তি হয়ে ন্যাশনালাইজড ব্যাংক থেকে ম্যানেজাররা টাকা তার ঘরে পৌঁছে দিত, এবং স্বজন পোষণ করেছেন। তার আমলে যতটুকু ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন ডেমোক্রেসি ছিল সবটা ধ্বংস হয়েছে। দেন কেম কিছু প্রাইম মিনিস্টার্স, সে মোরারজি দেশাই হোক, চরণ সিংই হোক, কি আর সবাই, তারা খুবই ক্ষণস্থায়ী। তারা কেউ নিজের ছেলে মেয়েদের, আত্মীয়দের রাজনীতির হেলমে নিজে হাতে তৈরি করে বসায়নি। চরণ সিং ব্যক্তিগতভাবে অত্যন্ত অনেস্ট ছিলেন, তার মতো বড় মাপের কিষাণ নেতা ভারতবর্ষে তৈরি হয়নি, জাট কিষাণ নেতা। তার, আমি বলব, পলিটিক্যাল গেম, পলিটিক্যাল ম্যাচুরিটি অল ইন্ডিয়া লিডার হওয়ার মতো ছিল না। ইন্দিরা গান্ধীর চালাকির কাছে তিনি হেরে যান, এবং তার ওই অ্যালার্জি টু আরএসএস, এই যে অ্যালার্জির জন্যে ভারতবর্ষের দুর্ভাগ্য এবং তারও পলিটিক্যাল ক্যারিয়ারের দুর্ভাগ্য। ভারতবর্ষের জাট কিষাণ রাজনীতির যে উত্থান হয়েছিল, সে উত্থানটা স্তব্ধ হয়ে যায় তার ভুলের জন্য। বাট পার্সোনালি হি ওয়াজ এ ভেরি এডুকেটেড ম্যান। তার লেখা ভারতবর্ষের কিষাণদের প্রবলেম নিয়ে এবং কৃষি নিয়ে যে বইগুলো বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, পণ্ডিত মানুষ, এবং তিনি নিজে তার রাজনীতি পরিবেশ নিজে তৈরি করেছেন, তার দল নিজে তৈরি করেছেন। Treasury of Jaipur Fort has been looted by Indira Gandhi during emergency. Yes.
পরে কথা বলবো। এই যে একটা জিনিস, এই চরণ সিং অত্যন্ত পণ্ডিত মানুষ, সৎ মানুষ, কিন্তু পলিটিক্যাল ম্যাচুরিটিটা অল ইন্ডিয়া লেভেলে এরকম ছিল না। তিনি হ্যাজ বিন এক্সপ্লয়েটেড বাই ইন্দিরা গান্ধী। আর চরণ সিং এর এই অ্যালার্জি টু আরএসএসটা থাকাটা তার তার ভুল এবং তার মিস্টেকেন পলিটিক্যাল স্টেপের একটা বড় কারণ। যদি অ্যালার্জি না থাকতো তাহলে জনতা পার্টি, জনতা গভর্নমেন্টের ফল হয়তো হতো না। যাই হোক, ব্যক্তি জীবনে তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তিনি পরিবারের জন্য কিছু করেননি, কোনো করাপশন করেননি। যে করাপশনটা ইন্দিরা গান্ধী করেছে, তার আগে নেহেরু করেছে। এবার তারপরে বাজপেয়ীর বিরুদ্ধে কোনো করাপশনের কোনো চার্জ নেই। তার যে যে জামাতা, যাকে বলে অ্যাডপ্টেড কন্যা, তার বর জামাতা, তার কিছু বিজনেস আছে, সে নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু কোনো কিছুই লিগ্যালি প্রুভ না। বাজপেয়ী এদিক থেকে সৎ বলবো। তারপর ইউপিএ গভর্নমেন্টের সময়, ইউপিএ গভর্নমেন্ট ভারতবর্ষের যতগুলো কেন্দ্রের সরকার এসছে, ইজ দ্য মোস্ট করাপ্টেড ইন কোয়ান্টিটি। ল্যাক্স অফ ক্রোর্স অফ রুপিজ ডিফালকেশন হয়েছে, এবং এই মেনলি লুটটার ভাগ পেয়েছে সোনিয়া ফ্যামিলি আর এই ইউপিএর কিছু কিছু পার্টনার। ল্যাক্স অফ ক্রোর্স অফ রুপিজ। তারপরে এসছে মোদি গভর্নমেন্ট, মোদিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এত কেস হয়েছে, একটা কেসও প্রমাণ করতে পারেনি ওরা। মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টের যে জাজেরা, এদের মেজরিটি অ্যাপয়েন্টেড হয়েছে ইউপিএ গভর্নমেন্টের সময়, এবং এরা সব কংগ্রেসি জামানার লোক এবং কংগ্রেসি মাইন্ড ফ্যামিলির লোক। এর মধ্যে মেজরিটি হচ্ছে অ্যান্টি বিজেপি, অ্যান্টি আরএসএস এবং অ্যান্টি মোদি। তা সত্ত্বেও মেজরিটি সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট ডিউরিং ইউপিএ regime, and they are from the families, কংগ্রেস ফ্যামিলিজ। এবং এই যে কলেজিয়াম সিস্টেমে, এই কলেজিয়াম সিস্টেমটা পুরো হচ্ছে কংগ্রেস যুগ থেকে আসছে, একটা অদ্ভুত ম্যানিপুলেটিভ প্রসেস। ভারতবর্ষের মাত্র 100 ফ্যামিলি থেকে যত সমস্ত জাজেরা হাই সুপ্রিম কোর্টে আসছে। এর আগে চন্দ্রচূড় ছিল, তার ঠাকুরদাও ছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তার বাবাও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, আর সেও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। এই জন্য জমিদারির ব্যবসা চলছে ওখানে। তা সত্ত্বেও কিন্তু মোদিজির কোনো করাপশন কোর্টে অ্যাস্টাবলিশড হয়নি। কংগ্রেস বা ইন্ডিজোট বহু কেসে গেছে, এবং মোদিজির তার নিজের ভাই বোনেরা এত গরিব, তারা থাকে গুজরাটে, তারা সেখানেই পড়ে আছে, স্ত্রী সেখানেই পড়ে আছে, মা সেখানেই পড়ে মারা গেছেন বৃদ্ধ বয়সে। কারো জন্য কিছু করে দেননি, কাউকে পাইয়ে দেননি, কাউকে পলিটিক্যালি হেল্প করে বা ফিনান্স হেল্প করে বুস্ট আপ করেননি বড় হওয়ার জন্য, কাউকে পলিটিক্সে আনার জন্য এনকারেজও করেননি, ওয়েলকামও করেননি। নান অফ দেয়ার ফ্যামিলি মেম্বার্স ইন পলিটিক্স। একদম ভীষণ পলিটিক্যালি অনেস্ট, ফিনান্সিয়ালি অনেস্ট, এখানে কোনো চার্জ নেই। সুতরাং এই যে আজকে ইন্ডিজোটের লোকেরা সবসময় নেহেরু ইন্দিরার সঙ্গে কম্পেয়ার করে, দেয়ার ইজ নো কম্প্যারিজন। নেহেরু ইন্দিরার করাপ্টেড যে ক্যারেক্টার ফিনান্সিয়াল অ্যান্ড পলিটিক্যালি, তার সঙ্গে মোদিজির কোনো তুলনাই হয় না। দেয়ার ইজ নো করাপশন, দেয়ার ইজ নো কম্প্যারিজন। এবার আসছি আমি কৃতিত্বের কথায়। কৃতিত্ব, নেহেরু প্রথমেই বললাম আমি,
হি হ্যাজ এ ব্যাকডোর প্রাইম মিনিস্টার বাই ম্যানিপুলেশন। জনগণের ভোটে প্রাইম মিনিস্টার হয়নি তিনি। এবং ভারতবর্ষের পলিটিক্সের ক্ষমতায় বসে যে করাপশনের, এটা তিনি শিখিয়ে দিয়ে গেছেন। হি ইজ দ্য ফাউন্টেন হেড অফ করাপশন বাই ইউজিং পলিটিক্যাল পাওয়ার্স। মিলিটারি জিপ কেলেঙ্কারি, মিলিটারিতে প্রথম জিপ কেলেঙ্কারি ইংল্যান্ডে লেডি মাউন্টব্যাটেনের, এডুইনা মাউন্টব্যাটেনের একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির কাছ থেকে জওহরলাল নেহেরু প্রায় 2000 জিপ নিয়ে এসেছিল ফর ইন্ডিয়ান মিলিটারি। সেই জিপগুলো ছিল সমস্ত সেকেন্ড গ্রেট ওয়ারের ব্রিটিশ আর্মির কন্ডেম জিপ, পড়েছিল গোডাউনে। সেগুলো ইন্ডিয়াতে এসে আর 1 ইঞ্চি রাস্তায় চলেনি। এডুইনার সঙ্গে নেহরুর কি সম্পর্ক ছিল বহুবার বলেছি। she was the bed partner, she is one of the wives of Nehru, bed partners of Nehru. এডুইনা নেহরুর পলিটিক্যাল প্রসেসকেও ইনফ্লুয়েন্স করেছে, কাশ্মীর পলিসিকেও ইনফ্লুয়েন্স করেছে। এডুইনা ইন্টারফিয়ার in the Prime Minister's activities and harmed the interest of India. শাস্ত্রীজির অকাল মৃত্যু দুর্ভাগ্য, ভারতের দুর্ভাগ্য। শাস্ত্রীজির অকাল মৃত্যুর জন্য লাভ হয়েছে নেহরু ফ্যামিলির, ইন্দিরা গান্ধীর। সি বিকেম প্রাইম মিনিস্টার। এবং তার জামানাটা হচ্ছে বললাম ব্যাংক ন্যাশনালাইজেশন করে কি করেছিল, হোয়াট ওয়াজ দে আর ডুইং আফটার ব্যাংক ন্যাশনালাইজেশন। ব্যাংক ন্যাশনালাইজড হলো, বিভিন্ন ব্যাংক থেকে দিল্লিতে ম্যানেজার রাতের অন্ধকারে ট্রাঙ্কে করে টাকাগুলো ইন্দিরা গান্ধীর ঘরে পৌঁছে দিত। আর সেই টাকা দিয়ে বিভিন্ন মিডিয়াকে, মিডিয়া পার্সনসকে ঘুষ দিত, বিভিন্ন ইন্টেলেকচুয়াল ঘুষ দিয়ে ইন্দিরার ফরে লেখানো হতো। মিডিয়ার কন্ট্রোল নিয়েছিল। সিএর টাকা তো আসতোই, সে নয় সরি কেজিবির টাকা তো আসতোই, সে তো সোর্স কেজিবি ফাইলস থেকে বেরিয়ে গেছে। এবার ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধীর জীবনের সব থেকে বড় সাকসেস কি দেওয়া হয়, ভীষণ সাহসী মা দুর্গা। হোয়াট ওয়াজ ইজ ভিক্টরি? বাংলাদেশ লিবারেশন ওয়ার। বাংলাদেশ লিবারেশন ওয়ার যদি তার কথা মতো হতো তাহলে ইন্ডিয়ান আর্মির ফেলিওর হতো। মানেকশা তার কথা মতো যুদ্ধ করেননি, টাইমিংটাও তিনি মানেননি। মানেকশা নিজের মতো করে আর্মি সাজিয়েছেন এবং টাইমিং অফ ওয়ারটাকেও সাজিয়েছেন। 7 মাস পিছিয়ে গিয়ে ইন্ডিয়ান আর্মিকে প্রিপেয়ার করে এগিয়েছেন। যখন ইস্টার্ন ইন্ডিয়া থেকে রেনি সিজনটা চলে গেছে, হি অর্গানাইজড হিজ ওন আর্মি অ্যান্ড চয়েস অফ দ্য টাইমিং তার নিজের, নট ইন্দিরা গান্ধী। সেজন্যই ভিক্টরি সম্ভব হয়েছিল। বাট ভিক্টরি তো আর্মি করেছিল। উইথ দ্যাট ভিক্টরি ইন্দিরা গান্ধী কি করেছিল বহুবার ডিসকাস করেছি। ইন্দিরা গান্ধী ইন্ডিয়ান আর্মির এবং ডিপ্লোম্যাসির যে ভিক্টরিটাকে কনভার্টেড ইন সিমলা এগ্রিমেন্ট ইন্টু ডিফিট অফ ইন্ডিয়া, ভারতের ডিফিটে কনভার্ট করেছিল। মা দুর্গা, মা দুর্গা কথাটা সে সময় ফর ওয়ান টাইম বাজপেয়ীজি বলেছেন, হ্যাঁ তখন দেশের এই ক্রাইসিসে any opposition whatever, they should support the government who is in power. তার কর্তব্য করেছেন বাজপেয়ীজি। বাট দিস ইন্দিরা গান্ধী বিট্রেড দ্য নেশন। এবং ইন্দিরা গান্ধী তারপরে এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন নিজের ক্ষমতাকে রিটেন করার জন্য। কংগ্রেসের কেউই, কংগ্রেস নিজে, কংগ্রেস পার্টি ইজ নট এ ডেমোক্রেটিক পার্টি। কংগ্রেসের ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কেউই ডেমোক্র্যাট নন, তারা সব অটোক্র্যাট। কংগ্রেসের নাকি একটা হাই কমান্ড আছে, প্রেসিডেন্ট আছে, এই হাই কমান্ডটাকে পৃথিবীর কেউ দেখতে পায় না।
নেহেরু গান্ধী পরিবারের লোকেরাই হচ্ছে হাই কমান্ড। সেখানে প্রাইম মিনিস্টার, সেখানে প্রেসিডেন্টস অফ দ্য কংগ্রেসের কোনো রোল নেই, শুধু নাম কস্ত একটা রাবার স্ট্যাম্প। দের ইজ নো ডেমোক্রেসি, দের ইজ নো ডেমোক্রেটিক ভ্যালু। আর তারপরে রাহুল গান্ধী থেকে আরম্ভ করে সঞ্জয় গান্ধী আর ইন্দিরা গান্ধীর ডেমোক্রেসি, নেহেরু ডেমোক্রেসি বলেছি। কত কিছু ব্যান করেছেন, কত বই ব্যান করেছেন, কত শিক্ষিত লোককে, পণ্ডিত লোককে জেলে ঢুকিয়েছেন, হারমোনিয়াম ব্যান করেছেন। পার্লামেন্টে কথা না বলে, ক্যাবিনেটের সঙ্গে কথা না বলে 370 কাশ্মীরের জন্য তিনি দিয়ে দিলেন। আর উইথাউট কনসাল্টিং দ্য পার্লামেন্ট অ্যান্ড হিজ ওন ক্যাবিনেট ইংল্যান্ডে গিয়ে পার্টিশন ইন্ডিয়াকে তিনি কমনওয়েলথভুক্ত করে দিলেন। এ হচ্ছে ডেমোক্রেসি তার। ভারতবর্ষের কত ক্ষতি করে। নেপাল could have been part of India, but this Nehru scoundrel, সিন্ধু থেকে আরম্ভ করে আজকে বালুচিস্তান could have been part of India. For this scoundrel এটা হয়নি। এক সময় সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হওয়ার সুযোগ এসেছিল, সেটাও উনি করতে দেননি, সেটা চীন পেয়ে গেল। In each step he has destroyed the interest of ভারতবর্ষ। প্রচণ্ড হিন্দু বিদ্বেষী এবং ইসলামের গ্রোথকে, ইসলামিস্ট ফোর্সের গ্রোথকে তিনি স্টেপ বাই স্টেপ এনকারেজ করে গেছেন। আমি কালকেই বলেছি, পাকিস্তান যে সৃষ্টি হয়েছিল, জিন্নাত থেকেও সব থেকে বেশি দায়ী হচ্ছে গান্ধী নেহেরু। আজকেই লিখেছি, কংগ্রেসকে সৃষ্টি করেছিল ব্রিটিশ 85-এ, 1885-এ নিজেদের স্বার্থে। তারপরে মুসলিম লীগকে সৃষ্টি করেছিল 1906-এ নিজেদের স্বার্থে, ভারতবর্ষে ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে এক্সিকিউট করার জন্য। তারপর তাশখন্দে যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল সিপিআই, তাকে ভারতবর্ষে নিয়ে এসেছিল ব্রিটিশ নিজেদের স্বার্থে। আরও লিখেছি, এই যে ভারতবর্ষে অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি হিন্দু কমিউনিস্টরা গ্রো করেছে, এটা হচ্ছে নেহেরু ইন্দিরার সাহায্যে। আজও ভারতবর্ষে যে নকশালরা সার্ভাইভ করছে, এটা হচ্ছে সোনিয়া এবং রাহুলের সাহায্যে। দে আর ব্যাকিং, হেল্পিং ইচ আদার। ভিন্দারওয়ালে খালিস্তান মুভমেন্টের এনকারেজড হয়েছিল বাই সঞ্জয় গান্ধী আর ইন্দিরা গান্ধী। স্বার্থ ছিল পাঞ্জাবে অস্থিরতা সৃষ্টি করে সেখানকার পাঞ্জাবের জনতা গভর্নমেন্টকে ট্রাবলে ফেলে দিয়ে, দিল্লির জনতা গভর্নমেন্টকে ট্রাবলে ফেলে দিয়ে আবার ক্ষমতায় ফিরে আসা, ট্রাবল ক্রিয়েট করা, ট্রাবল ক্রিয়েট করে সেইখান থেকে নিজেদের, সে ট্রাবলের মধ্যে নিজেদের ধান্দা গুছিয়ে নেওয়া। এই সুতরাং কম্প্যারিজন যখন এই যে এত কুৎসিত ভাতা ইন্ডিজোট থেকে, ইভিন কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকে মোদিজির বিরুদ্ধে এত কথা আসে, ইভিন এতে আরও নির্লজ্জ এরা, রাহুলের মতো একটা ড্রাগ অ্যাডিক্ট লম্পট ছেলে মোদিজির মৃত মায়ের নামে কুৎসিত কথা বলেছে। এরা এত নিচু, এরা চোর। ন্যাশনাল হেরাল্ডে এরা তো বেল, ন্যাশনাল হেরাল্ডে যে কোটি কোটি টাকা চুরি করেছে গভর্নমেন্ট প্রপার্টি, এরা তো কোর্ট থেকে বেল নিয়ে আছে। প্রাইম অফিসে অ্যাকিউজড ক্রিমিনাল তারা। সোনিয়া গান্ধী এই মুহূর্তে পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট পলিটিশিয়ানস। টাকাটা ভাই সোনিয়া গান্ধীর বাপের বাড়ি থেকে আসেনি, ওর বাপের বাড়ি হচ্ছে ইটালির রোম শহর থেকে বহুদূরে ওরবাসন বলে একটা ভিলেজে। ওর বাবাদের সম্পত্তি হচ্ছে কয়েক বিঘা মাত্র আঙুরের ক্ষেত আছে, সে আঙুরের ক্ষেত থেকে টাকা আসেনি। সে আঙুরের ক্ষেতের টাকা দিয়ে ওয়ান অফ দ্য রিচেস্ট পলিটিশিয়ানস অফ দ্য ওয়ার্ল্ড, তার ওয়েলথের
ভ্যালুয়েশন হচ্ছে মোর দ্যান কুইন অফ ইংল্যান্ড। এটা চোরের বংশ, ডাকাত লম্পটের বংশ। সুতরাং তারা মোদিজিকে গালিগালাজ করে। জাস্ট গো টু কম্প্যারিজন। এবার বিভিন্ন স্টেট লেভেলের যে লিডাররা ওনাকে গালিগালাজ করেন। আচ্ছা, মমতা ব্যানার্জির ফ্যামিলির ওয়েলথ, মমতা ব্যানার্জি আর এদিকে তার ভাইপোর কোয়েরি ভাইপো, তাদের ওয়েলথের সঙ্গে কম্পারিজন করুন। মমতা ব্যানার্জির ভাইপো সেরা অল ইন্ডিয়া নেতা নাকি, ওই বাড়ির প্রতিটা ছেলে, সব ভাইয়েরা, সব বৌমারা সব কোটিপতি, সব বিভিন্ন পোস্টে বসে আছে, হাই হাই পোস্টে বসে আছে। কম্প্যারিজন করো। আচ্ছা, আরজেডি ফ্যামিলি, আরজেডি যাদব ফ্যামিলি, বেটা বাপ সবাই নেতা, বৌমারা সব নেতা, সব পার্লামেন্টারিয়ান, হাজার হাজার কোটি টাকার মালিক। কম্প্যারিজন করুন উইথ মোদিজি, জাস্ট কম্পেয়ার। ইউপিতে যাদব ফ্যামিলি, এসপি, বাপ বেটা ফ্যামিলি গোষ্ঠী, একটা পার্টি, একটা কোম্পানি, সেই দিয়ে কোম্পানি একটা পার্টি, ফ্যামিলি কোম্পানি পার্টি। দক্ষিণে ডিএমকে, স্ট্যালিন তার বাবা, একটা একটা ফ্যামিলি কোম্পানি। ওয়েলথের পরিমাণটা দেখুন। এরা কথা বলে, এরা কথা বলে মোদিজি সম্বন্ধে, আঙুল তোলে, চোরেরা আঙুল তুলছে একটা সৎ মানুষের এগেনস্টে। এবার আসছি আমি মোদিজি, ফর হোয়াট হি হ্যাজ ডান ফর দ্য কান্ট্রি, হোয়াট ইজ ডান ফর দ্য কান্ট্রি। হ্যাঁ, ভারতবর্ষে মোদিজি আসার আগে ইসরো তৈরি ছিল, লঞ্চিং প্যাড ছিল, কিন্তু নেতার কাজ কি, নেতার কাজ কি, নেতার কাজ কি, নেতৃত্বের গুণটা কি? অনেক কিছুই মাঠে থাকে, একই মাঠে বিভিন্ন চাষি তার যোগ্যতা অনুযায়ী চাষ করে ফসল ফলায়। ইসরো ছিল। এই এনডিএ গভর্নমেন্ট মোদি আসার পরে কি দেখলেন আপনারা? আগে একটা রকেটে একটা স্যাটেলাইট উঠত, এখন কি হচ্ছে? প্রথমেই দেখেছেন আপনারা, একটা স্যাটেলাইট দিয়ে, একটা রকেট দিয়ে 101টা স্যাটেলাইট তোলা হয়েছিল। তার মধ্যে অনেকগুলো ছিল বিদেশের জন্য, বিদেশিরা এদেশে স্যাটেলাইট পাঠিয়েছিল, কারণ তাদের দেশ থেকে স্যাটেলাইট তোলার থেকে ইন্ডিয়ান স্যাটেলাইট তোলাটা তাদের পক্ষে খুব চিপ হবে। and we have earned it. This is leadership, inspiration. Modi ji is not a satellite expert. Modi ji is not a rocket launcher. Modi ji is not a scientist, I admit. But inspiration. आगे मोदी जी आगे इंडिया डिफेंस आर्म्स से one of the big importers of the world. And today তখন আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো আইডল পড়ে থাকতো, আইডল ফেলে রাখা হতো, সেখানে ফ্যাক্টরিগুলোকে ইউজ করা হতো না। কারণ ফ্যাক্টরিগুলো ইউজ করলে এখানে আর্ম প্রোডাকশন হলে বিদেশ থেকে আর্ম প্রোডাকশন কম আসবে, তাহলে কাটমানি খাওয়া যাবে না। বিদেশ থেকে মাল কিনলে বিদেশের মাটিতে যে ডিলগুলো হবে ওখান থেকে ফ্যামিলি, কংগ্রেস ফ্যামিলিগুলো কাটমানি পেত। এখন উই আর ইউজিং অল আওয়ার রিসোর্সেস। Today, in some planes, we are exporter of weapons. আমরা মিসাইল বিক্রি করছি অলরেডি, ভিয়েতনাম থেকে আরম্ভ করে ইন্দোনেশিয়ার মতো দেশ, আরও কিছু দেশ, দে আর বাইং আওয়ার মিসাইলস। আজকেই দেখলাম নিউজিল্যান্ডের যে রেল লাইন তৈরি হয়েছে, সেখানে ট্রেনগুলো যাচ্ছে মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। সবাই চিৎকার করে যে ভারতবর্ষ তো প্রাইমারি প্রোডাকশন কিছু করছে না, সব তো চিপস বাইরে থেকে আসছে, সেখানে অ্যাসেম্বলি হচ্ছে। ভাই এটাও তো হতো না, অ্যাসেম্বলি হচ্ছে। এই অ্যাসেম্বলি করতে 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 আমার লোকেরা, আমার লেবার্সরা উইল বি স্কিলড, will learn the process, learn the science, and today in many planes we are producing the primary things.
কংগ্রেসের ওই একটা ফ্যামিলি প্রায় 50 ইয়ার্স রুল করেছে ভারতবর্ষকে। হিমালয়ের কোণে কোণে ট্রেন লাইন ঢোকাতে পেরেছিল? পাহাড়ের তলা দিয়ে বোর করে কাশ্মীর পর্যন্ত ট্রেন লাইন পাঠাতে পেরেছিল? ওরা কেউ কল্পনা করেছে যে নর্থ ইস্টের যে ব্রহ্মপুত্রকে ক্রস ব্রিজ তৈরি করে তার উপর দিয়ে ট্রেন নিয়ে চলে যাবে নর্থ ইস্টে, চলে যাবে ট্রেন মিজোরামে, ত্রিপুরাতে? কখনো ভেবেছিল? হ্যাঁ, আমি অ্যাডমিট করছি, মোদিজি ইজ নট এ ট্রেন ম্যানুফ্যাকচার এক্সপার্ট, ট্রেন এক্সপার্ট, হি ইজ নট দ্যাট সায়েন্টিস্ট, অ্যাডমিট। বাট যে কোনো কাজে একটা ইন্সপিরেশন লাগে। নেতাজি মোদিজি এই ইন্সপিরেশনটা দিয়েছেন বলে এই কাজগুলো সম্ভব হয়েছে। এর আগে সবাই ছিল। আর একটা কি জিনিস ছিল যে আগে মোদিজি এই যে ব্যাংক থেকে কৃষি ঋণ দেওয়া, লোন দেওয়া, দান করা, এসব পদ্ধতি বন্ধ করে দিয়েছেন। আগে কি ছিল? আগের কংগ্রেস গভর্নমেন্ট এরা কি করত, বিভিন্ন গ্রামে মাঝে মাঝে গিয়ে কিছু কিছু লোককে কৃষি লোন দিয়ে দিত। কৃষি লোন দিয়ে সেই কৃষি লোনটা কখনই মেকআপ হতো না, সেগুলো মুকুব করে দেওয়া হতো। ভাই, তুমি কৃষি লোন দিয়ে কার টাকা মুকুব করছো? ব্যাংকে কার টাকা জমা আছে? আমার আপনার টাকা। আমার টাকা আপনাকে অন্য লোককে দান করার কে অধিকার দিয়েছে? ব্যাংক লসে রান করছিল। ন্যাশনালাইজ করার পরে ব্যাংক থেকে এই নীরব মোদির মতো কিছু কিছু স্কাউন্ডেল হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে গেছে উইথাউট সিকিউরিটি, তারা পালিয়ে গেছে। এই সব লোনগুলো দেওয়া হয়েছে ইউপিএ গভর্নমেন্টের সময়। আর এখন ইউ আর ব্লেমিং দ্য এনডিএ গভর্নমেন্ট। তখন উইথাউট সিকিউরিটি ইউ হ্যাভ গিভিন থাউজেন্ডস অফ ক্রোডস অফ রুপিজ। তোমরা কখনো খুলে দেখোনি রিপেমেন্ট হবে কি করে? গ্যারান্টার কে? তারা পালিয়ে গেছে। এই মুহূর্তে ইন্ডিয়া গভর্নমেন্ট স্টার্টেড হোয়াইট পেপার প্রিপারেশন অ্যান্ড সার্চিং কে কত লোন নিয়েছে, তারা পালিয়ে গেল। অ্যান্ড নাও ইউ আর ব্লেমিং দিস ইন্ডিয়া গভর্নমেন্ট, মোদিজি। হ্যাঁ, তোমরা এখন ব্লেম করছো চীন নাকি আমাদের অনেক জায়গা দখল করে বসে আছে। ভাই, তোমার তো 55 ইয়ার্স তোমার ফ্যামিলি ক্ষমতায় ছিল, তার উপরে আরো 10 বছর অন্য পার্টির সঙ্গে সহযোগিতায় তোমরাই তো রুল করেছো। তো চীনের সঙ্গে ইন্ডিয়ার বর্ডারটা তোমরা ডিমার্কেশন করেছো কখনো? আর ইফ সাম প্লেস অফ আস ইজ অকুপাইড, সেটা কোন সময়? আমার ফরেন মিনিস্টার জয়শঙ্কর তো স্পিচ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কোন সময় কোন সময় কোন সময় চীন ঢুকেছে এখানে। মোদিজির সময় চীন কি কোথাও ঢুকতে পেরেছে? 62 সালে চীনের কাছে তো তোমরা গুতা খেয়ে পিছিয়ে এসছিলে, এবং প্র্যাকটিক্যালি অরুণাচলকে তোমরা, আসামকে তোমরা তো দিয়ে দিচ্ছিলে চীনকে। ওখানে নাকি এক ফোঁটা ঘাসও তৈরি হয় না বলে আকসাই চীন থেকে আরম্ভ করে অরুণাচল সব তো দিয়ে দিচ্ছিলে, দৌড়ে পালিয়ে আসছিলে। ফর সাম মিরাকেল ম্যান, দ্যাট টাইম ইন্ডিয়া ওয়াজ সেভড। তোমরা কথা বলছো তোমাদের সময়, হোয়াট এভার ল্যান্ড উই হ্যাভ লস্ট, এবং পক নেহরুর সময় উই হ্যাভ লস্ট, আকসাই চীন নেহরুর সময় ইউ হ্যাভ লস্ট, অ্যান্ড টুডে ইউ আর ব্লেমিং দিস এনডিএ গভর্নমেন্ট, মোদিজি, দ্য স্কাউন্ড্রেল রাহুল গান্ধী ইজ স্পিকিং। এবার আসছি আমি কিছু কিছু জায়গাতে। আমি প্রথমেই যাচ্ছি, আমি আজকের দি স্টেটসম্যানসের, কতক্ষণ হলো, হ্যাঁ একটু বলে থেমে যাবো। দি স্টেটসম্যানসে সেলিব্রেটিং লিডার who has transformed India's destiny. দেখুন কি বলছে। As Prime Minister Narendra Modi marks the 75th birthday, India celebrates not just the life of a leader, but a transformative journey that has redefined the national political, social and economic landscape.
জয়দেব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা এখন ভারতের হাতে সম্ভব হয়েছে এই সরকারের সদিচ্ছার সাহায্যে। হ্যাঁ, এটা একটা জিনিস, একটা পোর্শন নিয়ে এসছে রাশিয়া থেকে, আর একটা নিজেদের তৈরি করা। যাই হোক, এটা তো যে পোর্শনটা নিজেদের বা আনা, সবটা এরা করেছে, এরা এনডিএ করেছে। এই যে জিনিসটা, এই যে, এবং ওদের সময় শিলান্যাসটাই হতো, কাজ আর এগোতো না। এখন এই জায়গাটা করেছেন উনি, একদম একটা মডেল, যে একদম টাইম বাউন্ড কাজ হবে, টাইম বাউন্ড, যে এত মাসের মধ্যে আমার হিমালয়ের বুকে ওই প্যানেলটা তৈরি হবে, ট্রেন ওখানে চলবে, এত বছরের মধ্যে ওখানে ব্রিজ তৈরি হবে, একদম পরিষ্কার। আগে ছিল কিরকম, আগে কোনো একটা গ্রামে গিয়ে কিছু লোককে লোন দিয়ে দিল, তখন টিভির পর্দায় খবরের কাগজে বলা হলো কি লোন দিয়েছে, কিছু লোন দিয়েছে। ভাই, ওই রকম ছোট ছোট জায়গায় ভারতবর্ষের কয়েক কোটি কৃষি ফ্যামিলি আছে, তুমি একটা জায়গাতে 10 জনকে কৃষি লোন দিয়ে খবরের কাছে হেডলাইন দিয়ে তুমি বুকে দেখাচ্ছ আমি কত কৃষি দরদি। না, মুরদ থাকলে যা কিছু করবে গোটা ভারতের জন্য করো, গোটা ভারতের জন্য করো। যদি একটা ভালো হেলথ সেন্টার করতে চাও, করলে সেই প্যাটার্নটা গোটা ভারতবর্ষের জন্য করো। ওই একটা কোথায় ভারতের কোণে একটা করে দিয়ে তুমি নাম কিনলে আমি হেলথ সেন্টার তৈরি করে দিয়েছি, তোমায় করতে হবে সারা ভারতবর্ষের জন্য। কোথাও একটা জায়গায় দিয়ে কিছু 200 লোককে, 500 লোককে, 1000 লোককে, 1 লক্ষ লোককে তুমি ফ্রি খাবার খাইয়ে দিলে, সেটাই তোমার কৃতিত্ব না। হোয়াট এভার স্মল ইউ ক্যান ডু ইট ফর এভরিওয়ান। একটা গ্রামে গিয়ে তুমি পিওর ড্রিঙ্কিং ওয়াটার দিচ্ছে, খুব গুড, বাট ডু ইট ফর দ্য হোল কান্ট্রি। এই যে টু ডু ইট সামথিং ইভিং স্মল ফর হোল কান্ট্রি, এই কনসেপ্ট আগে কখনো ছিল না, কোনোদিন ছিল না। ড্রিঙ্কিং ওয়াটার, ইভিন গরিবের জন্য ছোট ঘর করে দেওয়া, এটা সারা ভারতবর্ষের জন্য, ইউনিফর্মলি গোটা কান্ট্রির জন্য, ইরেসপেক্টিভ অফ এনি রিলিজন, এনি কাস্ট অ্যান্ড ক্রিড, সবার জন্য। এটা আগে কখনো ছিল না। গভর্নমেন্ট মডেল রুটেড ইন দ্য ডেলিভারি সিস্টেম, একদম টাইম বাউন্ড প্রোগ্রাম। The hallmark of Modi's leadership lies in his ability to convert intent into impact. Where earlier schemes often remained confined to files and announcements, today they reach citizens directly, swiftly, transparently, and effectively. Technology-driven governance has ensured that benefits flow seamlessly to every corner of the country, cutting across the region and community. যখন বললেন আমি কৃষকদের আমি হেল্প করব, কীরকম, ওই দিল্লি থেকে টাকা নামবে, রাজ্যের হাতে আসবে, রাজ্য থেকে ডিএম এর হাতে, ডিএম এর থেকে বিডিওর হাতে, এই করতে করতে তো ছাগড়িতে প্রচুর টাকা চুরি হয়ে যাবে। যেটা রাজীব গান্ধী বলেছিল, যে আমি যদি দিল্লি থেকে কোনো একটা কৃষকের জন্য, ব্যক্তির জন্য 1 টাকা পাঠাই, এই টাকাটা এই পদ্ধতিতে বিভিন্ন স্তর দিয়ে যেতে যেতে ওটা মাত্র 17 পয়সায় পৌঁছায় কৃষকের কাছে, বাকি টাকাটা পুরো খাওয়া হয়ে যায়, উবে যায়। উনি কি করলেন, দিল্লিতে উনি বোতাম টিপবেন, ওই 1 টাকাটা 1 টাকাই আসবে টার্গেটে, 1 রুপি উইল রিচ দ্য টার্গেট। এখানেই আপত্তি এই মমতা দেবী আর এই বিভিন্ন স্টেটের পলিটিক্যাল পার্টির লোকেদের, কারণ ওরা ভাগটা পাবে না। টাকাটা ওই চ্যানেলে এলে সেন্টার থেকে, স্টেট থেকে, ডিএম থেকে, বিডিও, এই নাম পঞ্চায়েত, এইভাবে নাম, তাহলে টাকাগুলো খাওয়া যায় এত প্রেন্সে, এই খাওয়াটা বন্ধ হয়ে গেল, প্রচণ্ড আপত্তি। তখন সেই পার্লামেন্টে চিৎকার করেছিল, আমরা ইলেকটেড গভর্নমেন্ট, আমাদের অধিকারে হস্তক্ষেপ হচ্ছে। অধিকারটা কি? চুরি করার অধিকার। এই চুরিটা বন্ধ করে দিয়েছেন। ইভিন এই যে ফুড ফর ওয়ার্কের বেঙ্গলে যে কাজটা বন্ধ হয়ে গেছে, ফুড ফর ওয়ার্কে যে কোটি কোটি টাকা আসতো কেন্দ্র থেকে, টাকাটা তো চুরি হচ্ছিল। এই জায়গাটা মোদি কি চেয়েছিলেন,
যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট দাও, দিল্লি থেকে ডাইরেক্টলি প্রত্যেকের যে পার ডে ফুড ফর ওয়ার্কে যে 300-400 টাকা যা, সেই টাকাটা ডাইরেক্টলি টু দ্য টার্গেট চলে যাবে, হাতে পৌঁছে যাবে। ওই পঞ্চায়েতের নেতা, এজেন্ট, এদের থ্রো দিয়ে যাবে টাকা, টাকা চুরি হয়ে যাচ্ছে, চুরি করা চলবে না। দিস ইজ দ্য মডেল। এই মডেল ভারতবর্ষে আগে কখনো কোনো প্রাইম মিনিস্টার চিন্তা করেনি, চিন্তা করেনি। এবার আসছি আমি ফার্মার্স অ্যাট দি ফোরফ্রন্ট। ফার্মার্সদের কি করলেন? ছোদা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ওভার 11 crore ফ্যামিলিজ, ফার্মার্স ফ্যামিলি 11 কোটি, 1 লক্ষ 2 লক্ষ নয়, 11 কোটি ফার্মার ফ্যামিলিকে উনি ডাইরেক্টলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিলেন উইথ নিয়ারলি 3.9 লাখ ক্রোড়স, 3.9 লাখ ক্রোড়স ডিরেক্টলি পৌঁছালো। এবং এর 1% টাকাও কিন্তু কোথাও পার্কুলেট করে গেল না, নষ্ট হলো না, চুরি হলো না। দি মানি ডাইরেক্টলি কেম ফ্রম দিল্লি ইন্টু দ্য পকেটস অফ দি ফার্মার্স। এইটা তো স্টেট পলিটিক্যাল পার্টি এটা সহ্য করবে না, তারা চুরি করতে পারছে না, হাতে এলে পার্সেন্টেজ চুরি করতে পারত। ওমেন অ্যাজ দ্য আর্কিটেক্টস অফ চেঞ্জেস, ওমেনদের এই যে বিভিন্ন রকমের সেলফ হেল্প গ্রুপ করে দিয়ে বিভিন্ন প্রত্যেকে, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, গোটা পৃথিবীতে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের কনসেপ্ট চলে গেছে, যে গভর্নমেন্ট সার্ভিস দেবে, গভর্নমেন্ট ফ্যাক্টরি করে দেবে, গভর্নমেন্ট বিজনেস করবে। এই 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 এইটা দিস কনসেপ্ট ইজ গান ফ্রম অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে কমিউনিস্টরা এক সময়, কমিউনিস্টরা বলতো আমরাই ফ্যাক্টরি করব, আমরাই বিজনেস করব, আমরাই সব কিছু করবো, অ্যান্ড সেখানেও কিন্তু কমিউনিস্ট কান্ট্রিতেও কিন্তু দ্যাট মেকানিজম হ্যাজ ফেলড। ইন রাশিয়া, ইন চায়না, ইভেন ইন ভিয়েতনাম, এভরিওয়্যার দ্যাট প্রসেস হ্যাজ ফেলড। সর্বত্র আবার চলে এসছে প্রাইভেট কোম্পানি অর ইন্ডিভিজুয়াল গভর্নড ফ্যাক্টরিজ অ্যান্ড কনসার্নস। এখানে কাজের পরিবেশটা, গভর্নমেন্টের কাজ হচ্ছে কাজের পরিবেশ তৈরি করে দেওয়া, ইলেকট্রিসিটি, পাওয়ার, রোডওয়েজ, ওয়াটার সাপ্লাই, এই কাজগুলো করে দেবে, পরিবেশ তৈরি করে দেবে। সেই পরিবেশেই লক্ষ লক্ষ লোকের কাজের স্কোপটা আসবে। দিস ইজ দ্য বেসিক চেঞ্জ অফ ফিলোসফি। ওমেন্স, এই যে এই মুহূর্তে গোটা পৃথিবীর এই যে মিল্ক প্রোডাকশনে ইন্ডিয়া ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, এটা গুজরাট বেস, যেটা যে জিনিসটা এই যে আমেরিকার সঙ্গে যেটা মোদিজির লাগলো, আমেরিকা চেয়েছিল ডেয়ারি প্রোডাক্টসটার জন্যে ইন্ডিয়ান মার্কেটটাকে ওপেন করে দিতে, কারণ আমেরিকাতে এই ডেয়ারি প্রোডাকশনটা ইঞ্জিনিয়ার মানে একদম পুরো মেকানাইজড হয়ে গেছে, লাইক এন ইন্ডাস্ট্রি। সেখানে খুব কম পয়সায় প্রচুর ডেয়ারি প্রোডাক্টস তৈরি হয়, তারা মার্কেট খুঁজছে। ইন্ডিয়ান মার্কেটটা পেলে এখানে সস্তায় সব মাল ঢুকিয়ে দেবে। তাতে মোদিজি দেখলেন সস্তায় মাল পাবো, কিন্তু আমার যে ডেয়ারিতে যে কয়েক কোটি টাকা, কয়েক কোটি লোক ইনভলভ, তাদের যে তাদের প্রোডাকশন, তাদের যে কাজ, রুটি রোজগার, সেটা বন্ধ হয়ে যাবে। আর a nation cannot depend on the foreign supply. Every nation must have the sovereignty in all planes, sovereignty in all planes. আমার আর্মস প্রোডাকশনের সোভারেনিটি, আমার ফুড সোভারেনিটি, এগুলো সব থাকবে। আই ক্যান নট ডিপেন্ড অন দ্য ফুড সাপ্লাই ফ্রম আদার্স। এনি টাইম যদি ওয়ার লাগে একটা কান্ট্রির সঙ্গে, সে যদি ফুড সাপ্লাই বন্ধ করে দেয়, তখন আমার দেশের জাতিকে না খেয়ে মরতে হবে। সুতরাং আমার প্রোডাকশানের লাইন কন্টিনিউ করতে হবে, তাতে আমার প্রোডাকশনের কস্ট বেশি হোক না কেন। যেটা 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 জাপান যেটা করে, জাপান তো এশিয়ান অন্য কান্ট্রি থেকে আরও সস্তায় চাল ইম্পোর্ট করতেই পারত, তা কিন্তু করে না তারা। ইভিন তারা কৃষককে টাকা দেয়, দে প্রডিউস রাইস ইন দেয়ার ওন সয়েল ইন জাপান, প্রোডাকশন কস্ট পার কিলো বেশি পড়ে, তার সত্ত্বেও তারা এটা করে। কারণ তার বক্তব্য হচ্ছে, যদি আমার দেশ সমুদ্র বেষ্টিত, যে কোনো সময় আমি যদি সারাউন্ডেড হয়ে যাই ইন এ ওয়ার, মাই ফুড সাপ্লাই চেইন ফ্রম আদার এশিয়াটিক কান্ট্রিজ উইল বি স্টপড, মাই নেশন উইল হ্যাভ টু স্টার্ভ।
এই জায়গাটা মনে রাখতে হবে। এবং পুরো ডেয়ারি শিল্পটা দাঁড়িয়ে আছে ভারতবর্ষের মেয়েদের উপরে, কটেজ ইন্ডাস্ট্রি, অনেক কিছু মেয়েদের উপরে। মেয়েরা স্বাবলম্বী হয়েছে। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস তারা পাচ্ছে না, কিন্তু দে আর সেলফ এমপ্লয়েড। কোটি কোটি মা বোনেরা সেখানে সেলফ এমপ্লয়েড, দে আর আর্নিং। বিল্ডিং হেলদিয়ার ক্লিনার নেশন, এই যে বড় বড় কথা না বলে প্রতিটা ঘরে ঘরে ক্লিন ওয়াটার সাপ্লাইয়ের প্রজেক্ট, এই যে কাজটা, ছোট ছোট ঘর তৈরি করে দেওয়া। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের কোটি কোটি টাকা এসে চুরি হয়েছে, গরিবরা ঘর পায়নি। এই জন্য মোদিজি ইজ নট টু বি ব্লেমড। ইউ গো টু আদার স্টেটস। এই যে গ্রামাঞ্চলে রাস্তা তৈরির প্রজেক্টের টাকা কেন্দ্র থেকে আসে। আমি নিজে দেখেছি। আমি উড়িষ্যার কোস্ট, আই হ্যাভ গান টু ওয়েস্ট উড়িষ্যা কোস্টাল এরিয়াজ, তারাও কেন্দ্রের টাকা পেয়েছে রুরাল রোডস তৈরি। তাদের রোডস দেখে আসুন, আর বেঙ্গলের কোস্টাল এরিয়ার রোডস দেখে আসুন, তফাৎ বুঝবেন। উড়িষ্যা সেই টাকাটা ব্যবহার করে দে হ্যাভ ইউজড। বেঙ্গল কি করেছে কম্পারিজনে বুঝতে পারবেন। মনে আছে একটা সময় এই যে ইন্ডিয়ার সমস্ত কোস্টাল এরিয়ার জন্য এই যে এমার্জেন্সি স্কিমস তৈরি করে, এমার্জেন্সি, যেমন ডিসাস্টার ম্যানেজমেন্ট টিমস, যেমন সাইক্লোনটা আসছে বে অফ বেঙ্গল থেকে, দে মে হিট উড়িষ্যা, বেঙ্গল ওর অন্ধ্র ওর ম্যাড্রাস, প্রতিটা স্টেটসে সেন্ট্রাল ফান্ডেড সেখানে ডিসাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরি করা আছে। সেই টাকা সমস্ত কোস্টাল স্টেটস পায়। মনে আছে কলকাতার সাইক্লোন সাইক্লোন বয়ে গেছিল, গাছপালা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল, উড়িষ্যাও হয়ে গেছিল। কলকাতার ডিসাস্টার ম্যানেজমেন্ট টিমের ঘরে একটা কাঠারি কুড়ুল ছিল না, গাছ কাটার জন্য করার ছিল না। উড়িষ্যা থেকে সেই এমার্জেন্সি টিমগুলো এসে সেই কাজগুলো করে দিয়ে গেছিল। মনে আছে আপনাদের? আমরা শুধু চুরি করতে শিখেছি। এই তো, এই চুরির পথে বাধা মোদিজি, সেই জন্যে এদের এত চিৎকার, এত গালিগালাজ করে মোদিজিকে। এবার ডিসিসিভ লিডারশিপ, মোদিজি হোয়াট এভার টেকিং ডিসিশন, এই যে ডিসিসিভ, এই যে একটা জিনিস মনে রাখুন, একটা মনে আছে কয়েক বছর, সেটা তারিখ সালটা মনে নেই আমার, সালটা বোধ হয় ওই যে দ্য ডিক্লারেশন অফ ডিমানিটাইজেশন, সালটা মনে আছে? সালটা সম্ভবত বোধ হয় ওটা কি 2015 কি 16, আমি ঠিক ভুলে গেছি। সন্ধ্যের সময় মেডিকেল কলেজ থেকে ফ্রাইডেতে বেরিয়ে যাচ্ছি, হঠাৎ সমস্ত খবরের টিভি রেডিওতে চিৎকার করে উঠল, মোদিজি ইন দ্য ইভিনিং হ্যাজ ডিক্লেয়ার ডিমানিটাইজেশন, অর্থাৎ ওই যে মানিগুলো 500 টাকার উপরে বোধ হয় তখন 2000 টাকার নোট ছিল, এইগুলো সব ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। তখন তাড়াহুড়ো করে প্রত্যেকের ঘরে ঘরে যে বস্তা বস্তা টাকা ছিল সেগুলোকে ব্যাংকে জমা করতে হবে, বলে দেওয়া হলো কয়েকদিনের মধ্যে জমা করতে হবে। এই যে ডিমানিটাইজেশন, এইটা যখন উনি করলেন, তখন মনে পড়ে সব ইন্ডিয়ার বিভিন্ন সকল নোবেল লরেটস ইন ইকোনমিক্স, নাকি মহাপণ্ডিত লোকেরা কি বলেছিল, যে এটা খুব ভুল স্টেপ, ইন্ডিয়ার ফিউচার ইকোনমি ডুমড হয়ে গেল, ফিউচার ইকোনমি ডুমড হয়ে গেল, খতম হয়ে গেল। খতম হয়েছে। বড় বড় সব এক্সপার্ট, অমর্ত্য সেন, উমুক তুমুক, সব কত কথা বলেছে। ইকোনমি ডুমড হয়ে গেল, খুব বাজে স্টেপস, খুব ভুল স্টেপস। না, তারপরে করোনা হয়েছিল, করোনার সময় ওয়ার্ল্ডের সমস্ত ইকোনমি উইকেন্ড হয়েছে, এক্সেপ্ট ওয়ান কান্ট্রি, দ্যাট ইজ ইন্ডিয়া। ইন্ডিয়ার গ্রোথ রেট, হ্যাঁ শিলা 2017, হ্যাঁ তাই, মেডিকেল কলেজের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে সন্ধ্যেবেলাটা বোধহয় 7টা-8টার সময়, হঠাৎ দেখলাম চারধারে সবাই চিৎকার করছে, সবাই রাস্তাঘাটে, বউবাজারের। স্যার শুনেছেন কি না, মোদিজি বলেছে সব এইসব টাকাগুলো সমস্ত সব এগুলো এগুলো বাতিল হয়ে যাচ্ছে, সব এখনই সব ব্যাংকে জমা দিতে হবে। হ্যাঁ, অসুবিধা হয়েছিল কিছু লোকের, কারণ কিছু লোক তো বস্তায় করে 2000 টাকার নোটগুলো রেখেছিল, কয়েক কোটি কোটি টাকা বস্তায় করে রেখেছিল, লুকিয়ে রেখেছিল, তাদের অসুবিধা হয়েছে, কারণ ওই সময় পশ্চিমবাংলার কিছু পলিটিক্যাল নেতা, যারা ওই মাস্টারদের
কাছ থেকে টাকা নিয়ে সব অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। ওই টাকাগুলো তো ব্যাংকে রাখা যায়নি, কারণ ব্যাংকে রাখলে তো জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। কিছু কিছু নেতার ঘরে এরকম কোটি কোটি টাকা ছিল, তাদের খুব অসুবিধে হয়েছিল, খুব অসুবিধা হয়েছিল, জানি সেগুলো। হুম। এবার আসছি আমি ডিমানিটাইজেশন। করোনা ক্রাইসিসের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট পৃথিবীর সব দেশই করেছে বিভিন্নভাবে। ইউরোপের কান্ট্রিগুলো, আমেরিকা, সবাই করেছে। তো দেখুন, এই ম্যানেজমেন্ট অফ করোনা ক্রাইসিসের সময় মোদিজি মোদিজি ইজ নট সায়েন্টিস্ট, মোদিজি ইজ নট এ ডক্টর, আই অ্যাডমিট, হি অলসো অ্যাডমিটেড, বাট হাউ হি ইন্সপায়ার্ড, হাউ হি অ্যাজ এ সোলজার সবার সময় দাঁড়িয়ে উনি সিস্টেমটাকে এনার্জাইজ করলেন, টু ক্রিয়েট নিউ বেডস ইন দ্য হসপিটালস অ্যান্ড ভ্যাকসিনটা তৈরি করার জন্য কীভাবে তিনি ইন্সপায়ার করলেন সায়েন্টিস্টদের। অ্যান্ড উই প্রডিউসড আওয়ার ভ্যাকসিনস, যা থেকে আমরা ইনিশিয়ালি উই ব্রড ভ্যাকসিনস ফ্রম আদার কান্ট্রিজ, বাট দেন উই প্রডিউসড আওয়ার ওন ভ্যাকসিন, উই ইমিউনাইজড আওয়ার ওন কান্ট্রি পিপল, and we give in as gifts to about 100 countries of the world. সেই সময় এই যে আমরা দিলাম, এই যে করোনা ক্রাইসিসের সময় গোটা পৃথিবী প্যানিক, কি এই যে 100খানা কান্ট্রিকে আমরা দিলাম ভ্যাকসিন, দান করলাম, দ্যাট ক্রিয়েটেড এ হাই লেভেল অফ ডিপ্লোম্যাসি উইথ দোজ কান্ট্রিজ। আমাদের ডিপ্লোম্যাটিক প্রোটোকল, আমাদের প্রোফাইলটা অনেক উঁচু হয়ে গেল। টাকা দিল, পাহাড়ের টাকা, হ্যাঁ, তেলো পাহাড়ে আমি গেছিলাম একবার, হ্যাঁ, এইসব তো কাণ্ড হয়েছে ওদের। এই যে ডিপ্লোম্যাটিক্যালি আমরা আমাদের রিলেশনস টু দ্য আদার কান্ট্রিজ কোন লেভেলে গেল। হ্যাঁ, এদের মধ্যে কিছু কিছু কান্ট্রি বিট্রে করেছে। এই যে আপনার জীবনে আপনি হয়তো 100 বন্ধুকে সাহায্য করেছেন, তার মধ্যে কিছু কিছু বন্ধু আপনাকে বিট্রে করবে, তা বলে কি আপনি কোনো বন্ধুকে কোনো সাহায্য করবেন না? এবং মেজরিটি বন্ধু কিন্তু আমার বন্ধু হয়েই থাকবে, কিছু লোক শত্রু হবে। এটা পৃথিবীর পলিটিক্সে যেমন ইন্টার পিপল পলিটিক্সে যেটা সত্য, সেটা ইন্টারন্যাশনাল পলিটিক্সেও সত্য। আমি কুইকলি কিছু পয়েন্টস বলে চলে যাচ্ছি। এই যে এই যে গ্লোবাল স্টেজে ইন্ডিয়ার এই মুহূর্তে চিন্তা করে দেখুন, গত 30-40 ইয়ার্স আগে ইন্ডিয়ার পজিশন ইন দ্য গ্লোব কি ছিল? কিছু নেই, আপনার আত্মীয়রা যারা বিদেশে আছে একটু জিজ্ঞাসা করবেন। Ask any person who was in the foreign countries, your relatives, যারা বিদেশে আছে, আগে নিজেদেরকে হিন্দু বলতে, ভারতীয় বলতে লজ্জা পেত, পাসপোর্টটা দেখাতে লজ্জা পেত। এখন বুক ফুলিয়ে বলে আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান ডায়াসপোরা, আমরা হিন্দু। এই যে গর্ববোধ, এটা ভীষণ ভাইটাল লাইফের জন্য। এবং আজকে বিদেশে একটা ইন্ডিয়ানদের যে পজিশন, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ানদের এখন ট্রাবল হচ্ছে, এই চিরকালই ছিল, 30 ইয়ার্স হয়েছিল, বিভিন্ন কান্ট্রিতে ইন্ডিয়ানরা ট্রাভেলড হয়েছে। বাট টুডে অ্যাজ এ ইন্ডিয়ান আপনার পরিচয়টা অনেক গর্বের। এবং ইন্ডিয়ান ডায়াসপোরা ইজ ভাইব্রেন্ট। প্রায় 2 কোটি ভারতীয় পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে, তাদের দেশে সরকারও খুশি সেই ভারতীয় ডায়াসপোরার কাজকর্মে, তারা প্রশংসা করে। আজকে দেখবেন আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া মতো কান্ট্রিগুলোর ওদের স্টেটসম্যানসরা আজকে যখন প্রেজ করছে, ওয়েল উইশেস করছে মোদিজিকে, তখন ওই কথা যে ওদের দেশে যে ভারতীয়রা আছে, ডায়াসপোরা আছে, তাদের কাজের জন্যে ওদের দেশের উন্নতি হয়েছে। ইভেন আমেরিকা আজকেই যে ট্রাম্প এত এত লম্পঝম্প করছে, সেও বলছে যে আমেরিকার উন্নতির পেছনে, ফাংশনিংয়ের পেছনে, কাজ চলছে চলছে চলছে, ইন্ডিয়ান ডায়াসপোরার কত বড় কন্ট্রিবিউশন। সেও স্বীকার করে এরা চলে গেলে বা আমাদের রিলেশনস খারাপ হয়ে গেলে আমাদের ডে টু ডে ফাংশনিং অফ দ্য কান্ট্রি অনেক হ্যাম্পার হয়ে যাবে। আজকে আজকে ট্রাম্প যে আবার অ্যাবাউট টার্ন করছে, আমি একদম আবার এই কথাটা বলি, আমেরিকাকে বিশ্বাস করতে বলছি না, কারণ ফরেন পলিসিতে, ফরেন রিলেশনসে নো ওয়ান ইজ ইউর পার্মানেন্ট ফ্রেন্ড, নো ওয়ান ইজ ইউর পার্মানেন্ট এনিমি। আমেরিকার সম্বন্ধে আরও বেশি কসাস থাকতে হবে। বেসিক্যালি তো একটা রগ স্টেট,
রান বাই দ্য আর্মি, যাকে বলে ওয়েপন্স লবি, ইট ইজ রান বাই দ্য ওয়েপন্স লবি। ওখানে ওয়েপন্স প্রোডাকশনটাই হচ্ছে ওদের ফরেন ইনকামের সব থেকে বড় সোর্স। ওরা দেখে পৃথিবীতে বিভিন্ন লেভেলস কর্নারে যুদ্ধ লেগে থাকলে ওদের আর্মস বিক্রি হবে, যুদ্ধ লাগিয়ে থাকে, ধান্দাবাজিটা এইখানেই। ওরা ওদের ফরেন পলিসি বুঝুক, আমরা বুঝবো যে ওরা, ওদেরকে বিশ্বাস আমরা স্থায়ীভাবে কখনোই করবো না। কিন্তু এটাও মানতে হবে আবার, ওদের সঙ্গে শত্রুতাও করা যাবে না, বা করলেও মুখে বলা যাবে না। আমরা জানি কি বজ্জাত জাত, পৃথিবীর বিভিন্ন দেশে ওরা যুদ্ধ বাঁচিয়ে রেখেছে, যুদ্ধ করছে, গামবুট পলিটিক্স ওদের দাদাগিরি করে যাচ্ছে। কিন্তু তা বলে আমরা আগ বাড়িয়ে যুদ্ধ করতে যাব না, এবং সাবধান হব, কখনো মুখ খুলে বলবো না তোমরা আমার শত্রু। শত্রু ডিক্লেয়ার করা খুব রিস্কি, বরং সাবধান থাকবো। মোদিজি যখন ক্ষমতা এলো 2014-তে, তখন থেকেই কিন্তু একটা জিনিস বুঝে গেছিলেন যে আমার ভারতবর্ষকে শক্তিশালী করতে গেলে আমাকে এইগুলো করতে হবে। এক সময় আমেরিকার সঙ্গে আমার দ্বন্দ্ব লাগবেই। সেজন্য প্রথম দিন থেকে উনি প্রিপেয়ার্ড হয়ে গেছেন যে আমাকে এই সেক্টরটা ডেভেলপ করতে হবে। টাসেল হলেও আমাকে, টাসেল হয়ে গেলেও আমার স্ট্রেংথটা ডেভেলপ করে গেলে আমি সাইকোলজিক্যাল ওয়ারেও আমি যেতে পারবো। যে কোনো যুদ্ধে সাইকোলজিক্যাল ওয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট, ফিজিক্যাল ওয়ারের থেকে। আজকের পৃথিবীতে সুভাষচন্দ্র একটা জায়গায় দেখবেন বলেছেন যুদ্ধের স্ট্র্যাটেজি করার ক্ষেত্রে, যে মনে রেখো ওয়ার ইজ নট এ ইজি গেম। একটা ওয়ারে তোমার নেশনের সমস্ত প্লেন্সকে মোবিলাইজ করতে হয়, অল প্লেন্স, আলপিন টু এলিফ্যান্ট, হ্যাঁ, সিভিলিয়ান্স টু মিলিটারি পার্সনস, ইউর ডিপ্লোম্যাটস টু ইউর সিভিলিয়ান্স, এভরিওয়ান হ্যাজ টু মোবিলাইজ, সমস্ত ওয়েলথ মোবিলাইজ করতে হয়। তার আগের স্টেপটা হচ্ছে তুমি যদি তোমার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে উইথ দ্য এনিমিজ তুমি একটু এগিয়ে থাকতে পারো, তোমার কাজটা অনেক ইজি হয়ে যাবে। এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা ভেরি সাকসেসফুলি মোদিজি করলেন উইথ ট্রাম্প। এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা মোদিজি করলেন উইথ ভেরি সাকসেস উইথ দ্য ট্রাম্প। তার আগে চায়নার দিকটা চলে গেছে। চায়নার দিকটা, চায়না চিরকালই মনে করেছিল যে ইন্ডিয়াকে ধাক্কা মারলেই ওদের আর্মি পিছিয়ে যাবে, আমি প্রতিবারে একটু করে জায়গা দখল করে নেব। কিন্তু এর আগের সমস্ত জামানাতে, নেহরুর সময় হয়েছে, ইন্দিরার সময় হয়েছে, সর্বক্ষেত্রেই হয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং মোদিজি, ইন্ডিয়ান আর্মি রিয়াক্টেড। ওরা এই গালান নাকি একটা অংশে যেখানে যুদ্ধ হলো, ইনিশিয়ালি আমাদের প্রায় 40 জন সোলজার মারা গেছিল। তার রিয়াকশানে আমরা ওদের প্রায় 200-র বেশি লোককে যেভাবে আমরা কচুকাটা করলাম, এরপরে আর কিন্তু আগ বাড়িয়ে যুদ্ধ করতে আসেনি ওরা। ওরা বুঝে গেছে, ওরা বুঝে গেছে ইন্ডিয়ান আর্মি অফ নেহেরু এরা আর ইন্দিরা এরা অ্যান্ড ইন্ডিয়ান আর্মি ইন মোদি এরা ইজ ডিফারেন্ট। সাইকোলজিক্যাল বুস্টিং যেটা হয়েছে এখন, এখন চীনা আর্মির পক্ষে পদাতিক অন ফুট, যে পদাতিক বাহিনীর যুদ্ধে চীনের পক্ষে ইন্ডিয়ান পদাতিক বাহিনীকে পরাজিত করা সম্ভব না। তার নেভি, প্লেনস, সেখানটা তারা সুপিরিয়র হতে পারে, কিন্তু পদাতিক লেভেলে ইন্ডিয়ান আর্মিকে হারানো সম্ভব নয়, দিস আর্মি। এবার এইখানটা চীন এখন কিন্তু এই জন্যে যখন 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 আমেরিকা যখন ট্যারিফ ঘোষণা করলো ইন্ডিয়ার এগেনস্টে, তখন সো কুইকলি, আমি বলেছিলাম যে ইন্ডিয়া এখন এই মুহূর্তে আমাদের আর্মি অফ ডিপ্লোম্যাটস ইজ সো শার্প, সো স্কিল্ড, কুইকলি গোটা ওয়ার্ল্ডের ইকুয়েশনটাকে চেঞ্জ করে দিল একদম কুইকলি। এখানে ইন্ডিয়া রাশিয়া এবং চীনের সঙ্গে একটা কোঅর্ডিনেশন করে দিল। এই কোঅর্ডিনেটেড রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এই কোঅর্ডিনেশনটাকে আমেরিকা সাডেনলি ভয় পেতে শুরু করলো, অ্যান্ড দ্যাট কম্পেলড আমেরিকা টু বি সফট, ট্রাম্প টু বি সফট। এটা সত্যি কথা যে লাস্ট ইলেকশনে ট্রাম্প যেভাবে হিন্দু টেম্পলস, হিন্দুত্ব, হিন্দু কালচারকে প্রেজ করেছে, এবং ইন রিটার্ন এই প্রথম রিপাবলিকানরা আমেরিকান সয়েলে হিন্দুদের ভোট পেয়েছে, কারণ হিন্দুদের ভোটটা ইউজুয়ালি যেত ডেমোক্র্যাটদের কাছে। এরপরে এবং মোদিজিও এই স্লোগান দিয়েছে, দিস টাইম ট্রাম্প, দিস টাইম ট্রাম্প। এটা এনকারেজড হয়েছে ওখানকার ভারতীয় লোক, অরিজিন যারা, ইন্ডিয়ান অরিজিন
আমেরিকানসরা ভোট দিয়েছে। তারপরে ট্রাম্পের এই যে এই ঘোষণা ঘোষণা আমি আধ ঘন্টা পরে বলছি। ট্রাম্পের এই যে আচরণটা, এটা একটা ট্রেচারাস গেম। ইন্ডিয়া শুড রিমেম্বার দিস। এবং ইন্ডিয়া যখন অপারেশন সিন্দুর করলো, এটা এক্সপোজ করে দিল যে আমেরিকান অ্যাটম বোমসগুলো পড়ে আছে ওই হিন্দুকুশ পাহাড়ের মাটির তলায় বাংকারে। আর আমেরিকান ওখানে পাকিস্তানি অ্যাটম বোমস নয়, আমেরিকান অ্যাটম বোমস বসে আছে। দ্যাট এক্সপোজ দ্য সিচুয়েশন। এই সব কিছুর পেছনে মিশিয়ে এই যে অপারেশন সিন্দুর করার যে ডিসিশনটাও কিন্তু মোদিজির শোজ হি ইজ হ্যাভিং এ স্ট্রং মাইন্ড, এ ডিসিসিভ মাইন্ড। এই যে আমি এবার শেষ করব, এই যে মনে রাখতে হবে যেটা এটা এই যে আমাদের এই জিনিসটা আমাদের আর্মিকে আমরা প্রিপেয়ার রেখেছি ইন এ হাই লেভেল। উই আর প্রিপেয়ারিং, নতুন নতুন ওয়েপন্স তৈরি করছি, আমি ইনকর্পোরেট করছি, বিদেশ থেকে আনছি, আর্মিকে মোরালি এনকারেজ করছি, সেই সঙ্গে ডিপ্লোম্যাটিক্যালি এবং মোরালি উই আর ইন এ গেম উইথ দ্য মাইটিয়েস্ট কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। এই জিনিসটাই ইউনিক কম্বিনেশন, এই যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, ডিপ্লোম্যাটিক ম্যানেজমেন্ট অ্যান্ড আর্মিকে স্ট্রং করে রাখা ইন অল প্লেন্স। দিস ইজ এ ভেরি গুড কোঅর্ডিনেটেড গেম, ভেরি কোঅর্ডিনেটেড গেম। হ্যাঁ, একটা জিনিস, যে আত্মঘাতী ভুলটা পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির সঙ্গে করায় ভারতের ইতিহাস বদলে গেল, অথচ সেই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না। আমরা শঠে সাঠ্যং প্রবাদ ভুলে শুধু অহিংসা পরম ধর্ম আউড়ে যাই। আদিকালে পুরাণে উল্লেখ না থাকলেও অনেকেই বলেন পরবর্তীকালে শ্লোকটি অহিংসা পরমধর্ম, হিংসা ধর্ম হিংসা তদৈবচ রূপান্তরিত হয়েছে। কিরকম? আমাদের আসল যেটা আমাদের শ্লোক ছিল, এই যে আমরা এখন বারে বারে গান্ধীর পাল্লায় পড়ে আমরা হিংসা পরমধর্ম করি, এটা কিন্তু আসল শ্লোক ছিল না। আসল শ্লোকটা ছিল ধর্ম, আসল শ্লোকটা ছিল অহিংসা পরমধর্ম, ধর্ম হিংসা তদৈবচ। এটা আসল শ্লোক। তার মানে হচ্ছে অহিংসা মানুষের পরম ধর্ম, কিন্তু ধর্ম রক্ষার্থে হিংসার ব্যবহার তার চেয়েও ভালো। পুরুষোত্তম শ্রীরাম ও শ্রীকৃষ্ণ দুটো চরিত্রই কিন্তু ন্যায় ও ঔচিত্য নিয়ে স্বচ্ছ ধারণা রেখে শুভ অশুভের দ্বন্দ্বে ধর্মযুদ্ধে দাঁড়িয়ে সমস্ত ক্লীবতা এবং কাপুসের ঊর্ধ্বে উঠে সত্যের পক্ষ নিয়েছে। অথচ দুঃখের বিষয়, ভারতে গান্ধী রাম রাম মুখে বলেছে, কিন্তু রামের আচরণটা করতে দেশবাসীকে শেখায়নি। মুখে রাম নাম করে গেছে, কিন্তু দেশবাসীকে রামের আচরণটা করতে শেখায়নি বা এনকারেজও করেনি, ডিসকারেজ করে গেছে। মুখে রাম নাম করেছে, কিন্তু দেশবাসীকে রামের আচরণের উল্টোটা শিখিয়েছে। এবং আরো একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা বিদেশ থেকে, আরব ল্যান্ড থেকে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে প্রচুর টাকা পায়। এই এনজিওগুলো এই জনগণের সেবার নামে দে আর এনিমিজ অফ আমাদের ভারতবর্ষ। তারা সেই টাকা নিয়ে আমাদের সরকারের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তও করছে। একটা জিনিস লিখেছে এখানে যে যেভাবে আমেরিকা তার বিভিন্ন ইনস্টিটিউশনস, যেভাবে ভারতের হিউম্যান রিসোর্সের উপরে নির্ভরশীল, তার পক্ষে টোটালি এগেন্স্ট ভারত যাওয়াটাও কিন্তু খুব মুশকিল। আর একটা জিনিস, এই যে আমাদের মাঝে মাঝে কড়া পদক্ষেপ নিতে হবে, যে এই যে দিন কয়েক 4-5 বার ট্রাম্প ফোন করেছেন, মোদিজি ফোন ধরেনি, এই আচরণটাও প্রয়োজন। ভুল কাজের জন্য কড়া পদক্ষেপ না দেখালে দুর্জনরা দুঃসাহসী হয়ে পড়বে। তাদের ট্রাম্পের ভুলের জন্যে যদি
নিচু হয়ে যাই, মাথা নিচু করি, তাহলে ওরা ওরা দুর্বিষহ হয়ে উঠবে। ওরা ওরা খুব পরবর্তীকালে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, দুর্জনের দুঃসাহস বাড়বে। ভুল কাজের জন্য যদি আমরা, শত্রুর ভুল কাজের জন্য যদি আমরা কড়া পদক্ষেপ না নিই, তাহলে দুর্জনের দুঃসাহস বাড়বে। আমি কটা লাইন পড়লাম আজকের মোদি ট্রাম্পের মাইন্ড গেমে ভারতের জয় নিশ্চিত, এই আর্টিকেলটা থেকে। আজকের যুগ সংখ্যা 1 ঘন্টা হয়ে গেছে, আর কথা বলবো না, ডিস্টার্ব করেছি। বুদ্ধ বলে গেছেন প্রয়োজনে ধর্মের রক্ষার্থে অস্ত্র ধরা। এটা বুদ্ধের কথা আছে কি শিলা? আমি জানি না, বুদ্ধের কথা আছে জানি না আমি, কিন্তু আসল কথাটা কিন্তু আমাদের শাস্ত্রে কিন্তু আছে। ডোলে পাহাড়ে মিটিং, শুধু অনেকের বাড়িতে বস্তা বস্তা টাকা ছিল, সেগুলো পরে করেছে কি অনেক ব্যাপার, পরে বলবো সমস্ত। রাতের বেলা সেগুলো গ্রামাঞ্চলের যে ব্যাংকগুলো বা কলকাতায় গুন্ডারা গিয়ে, পলিটিশিয়ানরা, গুন্ডারা গান নিয়ে গিয়ে ম্যানেজারকে নিয়ে গিয়ে ব্যাংক খুলিয়েছে, মধ্যরাত্রে ব্যাংকের মধ্যে ব্যাকডেটে টাকাগুলোকে ডিপোজিট করেছে। এই স্কাউন্ডেল পলিটিশিয়ানসগুলো গুন্ডা এবং গান নিয়ে গিয়ে মাঝরাতে ম্যানেজারকে ঘর থেকে তুলে নিয়ে এসে ব্যাংক খুলিয়ে ব্যাকডেটে টাকাগুলোকে সাবমিট করেছে। আর গ্রামাঞ্চলে অনেক ব্যাংকের ম্যানেজাররা ওই তাদের বাড়ির বাইরে দূরে, তারা পোস্টেড ওখানে, তারা ওইখানেই কাছাকাছি থাকে, অথবা ব্যাংকেরই কোনো না কোনো ঘরে আজ কোয়ার্টারে থাকে, ঘুম থেকে তুলে নিয়ে এসে এই কাজকর্মগুলো করেছে। আর কিছু বস্তা তো পুড়িয়েছে, ফেলেছে, বা অন্য লোককে দিয়ে ব্যাংকে জমা করিয়েছে, সমস্ত অনেক কাণ্ড হয়েছে। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।